আবার স্বাগত সবাইকে। গতবার আমরা দ্য লাস্ট জেনারেশন বইটা নিয়ে একটা ওপর আলোচনা করেছিলাম। বইটার মূল ভাবনাটা কি বলতে চাইছে এইসব আর কি। আজকে ভাবলাম বইটার আরও একটু গভীরে যাই। বিশেষ করে বইটাতে যে একদম প্রথম প্রশ্নটা তোলা হয়েছে সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু খুবই মৌলিক আর একটু যাকে বলে ভাবনার খোরাক যোগায়। ঠিক। সহজ করে বললে প্রশ্নটা এই রকম যে হ্যাঁ, জীবনে তো খারাপ জিনিস আছেই, ক্যান্সার, অ্যাক্সিডেন্ট, দুঃখ, কষ্ট, অনেক কিছুই অস্বীকার করার জায়গা নেই। একদম। কিন্তু তার পাশাপাশি তো ভালো জিনিসও আছে, তাই না? ওই যে সুন্দর সূর্যাস্ত দেখা, বা ধরুন প্রিয় কোনো খাবার খাওয়া, চকলেট আইসক্রিমের কথাই ধরা যাক, বা ভালোবাসার অনুভূতি, অর্গাজম। এই দারুণ অভিজ্ঞতাগুলোও তো হয়। হ্যাঁ, হয়তো বটেই। তো প্রশ্নটা হলো, এই যে ভালো দিকগুলো, এগুলো কি জীবনের ওই খারাপ দিকগুলোর কষ্টকে পুষিয়ে দিতে পারে? বা ধরুন আরেকটু এগিয়ে যদি ভাবি, এই খারাপগুলো থাকা সত্ত্বেও ভালোগুলোর জন্য কি জীবনটা যাপন করা বা কাউকে পৃথিবীতে আনা, সেটা কি যুক্তিযুক্ত? জীবনের এই ভালো দিকগুলো নিয়ে আসলে কি বলার আছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই বিষয়টাতে আমরা আজ ফোকাস করব। আর অবশ্যই আমাদের সূত্র হলো দ্য লাস্ট জেনারেশন বইটার ওই প্রথম প্রশ্ন সম্পর্কিত অংশটা। আজকের আলোচনার উদ্দেশ্যটা তাহলে পরিষ্কার করা যাক। আমরা দেখব বইটা এই ভালো মন্দের ব্যালেন্সের প্রশ্নটাকে ঠিক কিভাবে দেখছে। বিশেষ করে কাউকে পৃথিবীতে আনার যে নৈতিক দিকটা, সেই নিয়ে বইয়ের যুক্তিগুলো একটু খুঁটিয়ে দেখব আর কি। চলুন শুরু করা যাক তাহলে। শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই তাহলে বইয়ের মূল যুক্তিটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। সাধারণভাবে আমরা কি ভাবি যে জীবনে ভালো আছে, খারাপও আছে, আর ভালোগুলো ওই সুন্দর দৃশ্য বা ভালো খাওয়ার, এগুলো খারাপের কষ্টটা কমিয়ে দেয় বা ব্যালেন্স করে, তাই তো? হ্যাঁ, এটাই তো কমন একটা ধারণা। বইটাতেও কিন্তু এই প্রচলিত ধারণাটার কথা বলা হয়েছে। যেমন ধরুন, একদিকে ক্যান্সার বা পঙ্গুত্বের মতো কষ্ট আছে, তেমনি আবার সূর্যাস্ত দেখা বা ওই যে বললাম চকলেট আইসক্রিমের মতো আনন্দও আছে। তো অনেকেই মনে করেন যে এই ভালোগুলো খারাপগুলোকে পুষিয়ে দেয়, জাস্টিফাই করে আর কি। বইয়ের ভাষাতেই আছে, জীবনের একটি অংশ সত্যিই কষ্টের। যদিও জীবন সূর্যাস্ত উপহার দেয়, অনেকেই যুক্তি দেয় যে এই ভালো ব্যাপারগুলো খারাপ ব্যাপারগুলোকে ন্যায্যতা প্রদান করে। ঠিক, এই সাধারণ ধারণাটা উল্লেখ করার পরেই কিন্তু বইটা একটা অন্যদিকে মোড় নিচ্ছে। একটা পাল্টা যুক্তি বলা যেতে পারে, সেটা দাঁড় করানোর চেষ্টা করছে। আচ্ছা, কিরকম? আর এই যুক্তির মূলে আছে ভালো আর মন্দের মধ্যেকার একটা, যাকে বলে অপ্রতিসমতা, অ্যাসিমেট্রি। বিশেষ করে যখন আমরা ভাবি কেউ অস্তিত্বে আছে আর কেউ নেই, এই দুটো অবস্থার তুলনা করলে। ভালো মন্দের অপ্রতিসমতা মানে? বইয়ের যুক্তিটা মূল কথাটা অনেকটাই এই রকম। ধরুন, একজন মানুষ যখন অস্তিত্বে আসে, যখন সে সংবেদনশীল হয়, তখন তার ভালো অনুভূতির দরকার হয়। কেন দরকার হয়? খারাপ অনুভূতিগুলো এড়ানোর জন্য বা সেগুলোর কষ্ট কমানোর জন্য। ঠিক। কিন্তু যার অস্তিত্বই নেই, যে জন্মায়ই নেই, তার কি কোনো ভালো অভিজ্ঞতার প্রয়োজন আছে? না, প্রয়োজন তো থাকার কথা নয়, কারণ সে তো কিছুই অনুভব করছে না। একদম। বইটাও ঠিক এটাই বলছে, যার অস্তিত্ব নেই তার ভালো বা মন্দ কোনো অনুভূতিই নেই। তাই তার জীবনে ভালো কিছু ঘটছে না, এটা তার জন্য কোনো সমস্যাই না। ভালোর অনুপস্থিতিটা তার কাছে কোনো লস বা ক্ষতি নয়, কারণ অনুভব করার জন্যই তো সে নেই। তার ভালো জিনিসটা না পাওয়াটা কোনো ক্ষতি নয় যদি সেটা পাওয়ার বা অনুভব করার কেউ না থাকে, কিন্তু খারাপ জিনিসটা পাওয়াটা? হ্যাঁ, খারাপ জিনিসটা পাওয়াটা অবশ্যই ক্ষতি, যদি সেটা ভোগ করার মতো কেউ থাকে। এটাই হলো অপ্রতিসমতা। বাহ, ইন্টারেস্টিং পয়েন্ট। হ্যাঁ, এই পয়েন্টটাই বইটাতে খুব জোর দিয়ে বলা হয়েছে। ভালো অভিজ্ঞতার অভাবটা কখন সমস্যা? যখন কেউ সেই অভাবটা বোধ করার জন্য থাকে। যার অস্তিত্ব নেই তার কোনো অভাববোধও নেই। অন্যদিকে দুঃখ বা কষ্ট কখন সমস্যা? যখন সেটা ভোগ করার জন্য কেউ থাকে। অস্তিত্বহীন অবস্থায় তো কোনো দুঃখ কষ্ট নেই, তাই সেই অবস্থাটা নন এক্সিস্টেন্স, সেটা ইনহেরেন্টলি ভালো, কারণ সেখানে খারাপের অনুপস্থিতিটা গ্যারেন্টিড। কিন্তু অস্তিত্বশীল অবস্থায় খারাপ কিছু যে ঘটবেই এমন নয়, কিন্তু তার ঝুঁকিটা সবসময় থেকে যায়। আচ্ছা,
বইয়ের ভাষায় যদি বলি, যখন থেকে আপনি সংবেদনশীল তখন থেকে আপনাকে অবশ্যই ভালো অনুভূতিগুলো পেতে হবে, যাতে আপনি খারাপ অনুভূতিগুলো এড়াতে পারেন। কিন্তু যার অস্তিত্বই নেই, তার জন্য এই হিসেবটাই খাটে না। বাহ, এটা তো সত্যিই অন্যরকমভাবে ভাবার মতো একটা দিক। আচ্ছা, বইতে এরপর কিছু খুব সাধারণ দৈনন্দিন জীবনের উদাহরণ ব্যবহার করা হয়েছে এই অপ্রতিসমতার ধারণাটাকে আরও পরিষ্কার করার জন্য। যেমন ধরুন, খিদে পেলে খেতে হয়, হ্যাঁ, তেষ্টা পেলে জল খেতে হয়, বা ধরুন টয়লেট পেলে সেটা সারতে হয়, কিংবা সেক্সুয়াল আর্জ হলে তার রিলিফ দরকার হয়। এই উদাহরণগুলো দিয়ে বইটা ঠিক কী বলতে চাইছে? এই উদাহরণগুলো আসলে খুব জরুরি। বইয়ের যুক্তিটা হচ্ছে, আমরা যেগুলোকে সচরাচর ভালো অভিজ্ঞতা বলি, যেমন ধরুন খাওয়া, জলপান করা বা সেক্সুয়াল প্লেজার, এগুলোর বেশিরভাগই আসলে আগে থেকে থাকা একটা খারাপ অবস্থা বা বঞ্চনা থেকে মুক্তি বা উপশম। আচ্ছা, একটু বুঝিয়ে বলবেন। ধরুন খিদে পাওয়া। খিদে পাওয়াটা তো একটা অস্বস্তিকর অবস্থা, তাই না? কষ্টকর। হ্যাঁ, তা তো বটেই। সেই কষ্টটা দূর করার জন্য আমরা খাই, আর খাওয়ার পর যে তৃপ্তিটা পাই সেটাকে আমরা ভালো বলি। কিন্তু এই ভালো অনুভূতিটার আগে কি ছিল? খিদে পাওয়ার মতো একটা খারাপ অবস্থা। যদি খিদে না পেত, তাহলে কি খাওয়ার আনন্দের দরকার হতো? না, তা হতো না। ঠিক, তেষ্টার ক্ষেত্রেও তাই, টয়লেটের ক্ষেত্রেও তাই। ভালো অনুভূতিগুলো আসছে মূলত নেতিবাচক অবস্থাগুলো কাটানোর উপায় হিসেবে, অনেকটা ব্যথার ওষুধ খাওয়ার মতো। ব্যথা আছে বলেই তো ওষুধ খেয়ে আরাম লাগে। বুঝলাম। তাহলে বইটা বলতে চাইছে, অস্তিত্ব নিজেই এই চাহিদাগুলো বা অভাবগুলো তৈরি করে, খিদে, তেষ্টা, ক্লান্তি, এইসব। একদম, অস্তিত্ব আছে বলেই এই চাহিদাগুলো আছে। আর এই চাহিদাগুলো পূরণ হলে আমরা স্বস্তি পাই, ভালো বোধ করি। কেন? কারণ চাহিদা অপূর্ণ থাকাটা কষ্টকর। কিন্তু বইয়ের মূল প্রশ্নটা অন্য জায়গায়। যার কোনো অস্তিত্বই নেই, তার তো কোনো চাহিদাই নেই। তার না আছে খিদে, না তেষ্টা। তাই তার খাওয়ার বা জলপান করার মতো ভালো অভিজ্ঞতারও কোনো প্রয়োজন নেই। আচ্ছা। বইতে যেমনটা বলা হয়েছে, এভাবে ভালো কিছু পাওয়ার মাধ্যমে আপনি অধিকতর খারাপ কিছু থেকে নিজেকে বাঁচাচ্ছেন। খিদে মিটিয়ে আপনি খিদের কষ্ট থেকে বাঁচছেন। হ্যাঁ। কিন্তু এর পরেই আসল কথাটা বলা হচ্ছে, কিন্তু আপনার জন্মই না হলে যতটা কার্যকরভাবে সব খারাপ থেকে বাঁচতে পারতেন, সেটা অন্য কোনোভাবেই সম্ভব নয়। কি বুঝলেন? জন্ম না হলেই তো এই খিদে পাওয়ার কষ্টটা বা তেষ্টা পাওয়ার কষ্টটা কিছুই থাকতো না। একদম, অস্তিত্বে না এলে এই খারাপ অবস্থাগুলো, খিদে, তেষ্টা আর সেগুলো থেকে মুক্তির জন্য দরকারি ভালো অবস্থাগুলো, খাওয়া, পান করা, দুটো থেকেই মুক্ত থাকা যেত। বইটা আরও এক ধাপ এগিয়ে বলছে, আমরা কোনো জীবকে সংবেদনশীল করার মাধ্যমে তার উপকার করি, এই ধারণাটি ত্রুটিপূর্ণ। কেন ত্রুটিপূর্ণ? কারণ সংবেদনশীল হলেই তো তার খারাপ অনুভূতি এড়ানোর জন্য ভালোর প্রয়োজনটা তৈরি হয়। প্রয়োজনটাই তৈরি করা হচ্ছে। বইটাতে এরপর একটা বেশ ঝাঁঝালো উপমা ব্যবহার করা হয়েছে না? ওই যে বলছে, এটা নাকি রোগের উপশমের জন্য নতুন করে রোগ তৈরির মতো। হ্যাঁ, উপমাটা বেশ ধাক্কা দেওয়ার মতো, আর খুব পরিষ্কারভাবে পয়েন্টটা তুলে ধরে। ওটা একটু বুঝিয়ে বলবেন? এর মানে হল, যখন আমরা কাউকে এই যুক্তিতে পৃথিবীতে আনি যে সে জীবনের ভালো দিকগুলো, ওই আনন্দগুলো উপভোগ করতে পারবে, তখন আমরা আসলে কি করছি? আমরা আসলে সেই ভালো দিকগুলো উপভোগ করার প্রয়োজনীয়তাটাই আগে তৈরি করে দিচ্ছি। আমরা খিদে পাওয়ার কষ্টটা তৈরি করছি, যাতে সে খাওয়ার আনন্দটা পেতে পারে। আমরা তেষ্টা পাওয়ার অস্বস্তিটা তৈরি করছি, যাতে জল খেয়ে সে তৃপ্তি পেতে পারে। অসুস্থ হওয়ার ঝুঁকি তৈরি করছি, যাতে সে সুস্থতার স্বাস্তিটা অনুভব করতে পারে। বইয়ের ভাষাতেই এটা রোগের উপশমের জন্য নতুন করে রোগ তৈরির মতোই। তার সমাধান দেওয়ার নাম করে আগে সমস্যাটা তৈরি করা হচ্ছে, যে সমস্যাটা আগে ছিলই না। ঠিক তাই, এটাই বইয়ের অন্যতম প্রধান আর্গুমেন্ট। এটা একটা স্ববিরোধী কাজ বলে মনে করছে বইটা। যখন একটা শিশুকে তার ভালো হবে ভেবে পৃথিবীতে আনা হচ্ছে, তখন আসলে তার জন্য একগাদা সমস্যা বা চাহিদা তৈরি করা হচ্ছে, যেগুলো তার অস্তিত্বহীন অবস্থায় ছিলই না। বইতে যেমন বলা আছে, তাই আপনি যখন একটি শিশুকে তার ভালো হবে ভেবে অস্তিত্বে আনেন, আপনি আসলে সমস্যার সমাধানের জন্য একটা নতুন সমস্যা সৃষ্টি করছেন।
তার তো কোনো সমস্যা ছিল না। অস্তিত্বে এনে আপনি সমস্যাগুলো তৈরি করলেন আর তারপর বলছেন ওই সমস্যাগুলো মেটানোটা একটা ভালো ব্যাপার। এই ব্যাপারটা বোঝানোর জন্য বইটাতে আরও কিছু বেশ স্ট্রং উদাহরণ বা উপমা আছে, তাই না? হ্যাঁ, আছে। যেমন ধরুন, আপনি আগুন নেভাতে খুব পারদর্শী, সেটা দেখানোর জন্য একটা ঘরে আগুন লাগিয়ে দেওয়া। উহ। অথবা ধরুন, এইডসের খুব ভালো চিকিৎসা আবিষ্কার হয়েছে, তাই কাউকে সেই চিকিৎসা দেওয়ার জন্য তার শরীরে এইডসের ভাইরাস ঢুকিয়ে দেওয়া। সর্বনাশ। কিংবা ধরুন, আপনার কাছে খুব ভালো ব্যান্ডেজ আর পেনকিলার আছে, তাই সেগুলো ব্যবহার করার সুযোগ পাওয়ার জন্য কারো পা ভেঙে দেওয়া বা বুকে ছুরি মারা। এগুলো তো ভাবাই যায় না। ভয়ঙ্কর অযৌক্তিক সব কাজ। একদম। এই উপমাগুলো ব্যবহার করে বইটা এটাই বোঝাতে চাইছে যে কষ্ট দূর করার উদ্দেশ্যে প্রথমে সেই কষ্টটা তৈরি করা নৈতিকভাবে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আচ্ছা। মূল পয়েন্টটা তাহলে কি দাঁড়াচ্ছে? যদি কোনো কষ্ট বা চাহিদা আগে থেকেই থাকে, মানে ধরুন একজন মানুষ সত্যি ক্ষুধার্ত বা একটা শিশু জলে ডুবে যাচ্ছে, তখন সেই কষ্টটা দূর করার চেষ্টা করা, মানে খাবার দেওয়া বা শিশুটাকে বাঁচানো, সেটা অবশ্যই ভালো কাজ। হ্যাঁ, অবশ্যই। বইয়ের ভাষায় যদি অপূর্ণ চাহিদা ইতোমধ্যে বিদ্যমান থাকে, তাহলে সেটা পূরণ করা ভালো বলে বিবেচিত হবে। কিন্তু নতুন করে অপূর্ণ চাহিদা তৈরি করা, মানে এমন কাউকে তৈরি করা যার ভবিষ্যতে খিদে পাবে বা যে ভবিষ্যতে ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়বে, অর্থাৎ শিশুকে পৃথিবীতে আনা, সেটা ভালো কাজ হিসেবে বিবেচিত হবে না। আচ্ছা। কারণ এতে তাকে অভাব, কষ্ট আর ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। হ্যাঁ। ঘরটাকে জ্বলতে দেওয়া বা শিশুটাকে ডুবতে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করাটাই তো অনৈতিক, তাই না? যদিও আগুন নেভানো বা শিশুটাকে বাঁচানো বেজাত খুদ ভালো কাজ। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। ঠিক আছে, মানলাম যে চাহিদা তৈরি করা হচ্ছে আর সেটা পূরণ না হওয়ার ঝুঁকিও আছে। কিন্তু সেই চাহিদা পূরণ করার যে আনন্দটা, সেটার কি কোনোই মূল্য নেই? যেমন ধরুন, খুব খিদে পাওয়ার পর গরম ভাত খাওয়ার যে আনন্দ, বা খুব ক্লান্তির পর আরাম করে ঘুমানোর যে শান্তি, এগুলো তো সত্যিকারের অনুভূতি। অবশ্যই বাস্তব অনুভূতি, খুবই বাস্তব। বইটা এই অনুভূতির অস্তিত্ব অস্বীকার করছে না, একেবারেই না। তাহলে প্রশ্নটা তুলছে এই অনুভূতির উৎপত্তি আর প্রয়োজনীয়তা নিয়ে। বইয়ের যুক্তিটা হলো, এই আনন্দগুলো আসছে কোথা থেকে? এগুলো আসছে কষ্ট বা অভাব থেকে মুক্তির ফল হিসাবে। আর এই কষ্ট বা অভাবের মূল কারণটা কি? সেটা হলো অস্তিত্ব, মানে বেঁচে থাকাটাই। যদি অস্তিত্বই না থাকতো, তাহলে এই কষ্টও থাকতো না, আর তাই এই কষ্ট থেকে মুক্তির যে আনন্দ, সেটারও প্রয়োজন হতো না। তার মানে আনন্দটাকে জীবনের খারাপ দিকগুলোকে জাস্টিফাই করার মতো যথেষ্ট শক্তিশালী বলে মনে করছে না বইটা। ঠিক তাই। কারণ এই আনন্দ পেতে হলে আগে কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, বা কষ্টের ঝুঁকি নিতে হচ্ছে। যে কষ্টটা বা ঝুঁকিটা এড়ানো যেত যদি অস্তিত্বেই না আসা হতো। এটা সত্যি একটা অন্যরকম দৃষ্টিকোণ। আচ্ছা, এই যুক্তির পর বইটা কি আরও কোনো দিকে গেছে, বিশেষ করে এই চাহিদা পূরণ হওয়া না হওয়া নিয়ে? হ্যাঁ, এখানেই বইটা আরও একটা খুব বাস্তব আর বেশ কঠিন সত্যের দিকে আঙ্গুল তুলেছে। আর সেটা হলো চাহিদা পূরণের চরম অনিশ্চয়তা। অনিশ্চয়তা মানে যখন কাউকে পৃথিবীতে আনা হয়, তখন তার জন্য যে নানান চাহিদা তৈরি হলো, খাদ্যের চাহিদা, আশ্রয়ের চাহিদা, ভালোবাসার চাহিদা, আরও কত কি, এই চাহিদাগুলো যে তার জীবনে সবসময় পূরণ হবেই, তার কি কোনো গ্যারান্টি আছে? না, তা তো নেই, কোনো গ্যারান্টি নেই। বইতে খুব সোজাসাপটাভাবেই বলা হয়েছে, সবচেয়ে খারাপ ব্যাপার হলো সমস্যার উপশম হবেই এমনটা সুনিশ্চিত নয়। যারা জন্ম দেয়, বাবা মা, তারা তো সন্তানের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কখনোই নিশ্চিত করতে পারে না যে শিশুটির জীবনের সব চাহিদা পূরণ হবেই, বা সব কষ্ট দূর হবে, বা জীবনের ভালো দিকগুলো খারাপগুলোকে ছাপিয়ে যাবেই। তার মানে আমরা শুধু সমস্যা তৈরিই করছি না, সেই সমস্যার যে সমাধান হবেই তারও কোনো নিশ্চয়তা দিতে পারছি না, এটা বলতে চাইছে। একদম। এখানেই ঝুঁকিটা অনেক অনেক বেশি। বইয়ের ভাষায় বাবা মায়েরা সন্তানের জন্য কি তৈরি করছেন? তারা তৈরি করছেন একটা চাহিদার যন্ত্র, শিশু, একটা মেশিন যার শুধু চাহিদা আছে। কিন্তু সেই চাহিদা বা অভাব কতটা কষ্ট দেবে ভবিষ্যতে, সেই চাহিদা পূরণ হলে যে আনন্দ হবে সেটা কতক্ষণ টিকবে, আর সবচেয়ে বড় কথা,
অন্যের ক্ষতি না করে মানে এথিক্যালি সেই চাহিদাগুলো পূরণ করা আদৌ সম্ভব হবে কিনা এই সবকিছুর কোনো নিশ্চয়তা ছাড়াই কিন্তু তারা এই যন্ত্রটা তৈরি করে ফেলছে। এর ফলাফল কি? ফলাফল বইটা বলছে অনিবার্য ফলাফল হল অনেক চাহিদাই অপূর্ণ থেকে যায়, আবার অনেক চাহিদাই অন্যের ক্ষতির বিনিময়ে পূরণ হয়। কাউকে পৃথিবীতে আনার মতো একটা বিরাট সিদ্ধান্ত নেওয়ার সময় এই যে বিশাল অনিশ্চয়তা আর ঝুঁকির দিকটা, এটা কি যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবা হয়? বইটা কিন্তু এই প্রশ্নটাই খুব জোরালোভাবে তুলছে। তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে ফেলি, দ্য লাস্ট জেনারেশন বইয়ের এই প্রথম প্রশ্নের উত্তরে যে যুক্তিটা আমরা পেলাম সেটা হলো, জীবনের যেগুলোকে আমরা ভালো অভিজ্ঞতা বলি, আনন্দ, সুখ, তৃপ্তি, এগুলোকে আলাদা করে দেখলে চলবে না। এগুলো প্রায়শই অস্তিত্বের কারণে তৈরি হওয়া যে কষ্ট, অভাব বা চাহিদা, সেগুলো মেটানোর ফল। আর কাউকে অস্তিত্বে আনার মানেই হলো তার জন্য এই কষ্ট, অভাব আর চাহিদাগুলো তৈরি করে দেওয়া। এবং একই সাথে সেই চাহিদাগুলো পূরণ না হওয়ার বা অন্যের ক্ষতি করে পূরণ হওয়ার ঝুঁকিও তৈরি করা। ঠিক। তো এই দৃষ্টিকোণ থেকে দেখলে জীবনের সম্ভাব্য যে ভালো অভিজ্ঞতা বা আনন্দ, সেগুলো এই অবশ্যম্ভাবী কষ্ট আর এই এনর্ম অনিশ্চিত ঝুঁকিকে ন্যায্য দিতে পারে না। এটাই কি মূল কথাটা? হ্যাঁ, মোটামুটি এটাই মূল যুক্তি। তবে এখানে আরেকটা সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, যেটা বইয়ের যুক্তির মধ্যেই আছে। আচ্ছা, সেটা কি? সেটা হলো, তুলনাটা কিন্তু শুধু জীবনের ভেতরের ভালো আর মন্দের মধ্যে হচ্ছে না। তাহলে আসল তুলনাটা হচ্ছে দুটো অবস্থার মধ্যে। এক হলো অস্তিত্বশীল অবস্থা, যেখানে ভালো, মন্দ, সুখ, দুঃখ, চাহিদা, তৃপ্তি, ঝুঁকি সব আছে। আর দুই হলো অস্তিত্বহীন অবস্থা, যেখানে এগুলোর কিছুই নেই, না ভালো, না মন্দ, না সুখ, না দুঃখ, না চাহিদা, না ঝুঁকি। তো বইয়ের যুক্তি অনুযায়ী এই অস্তিত্বহীন অবস্থাটাই শ্রেয়। কেন? কারণ এটা সমস্ত দুঃখ, কষ্ট, অভাব আর ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্ত। আর এই মুক্তির জন্য এমন কোনো ভালো জিনিসকে হারাতে হচ্ছে না যা তার অস্তিত্বহীন অবস্থায় দরকার ছিল। কারণ যার অস্তিত্ব নেই তার কোনো দরকারও থাকতে পারে না। এক্স্যাক্টলি। তাই ভালো কিছুর অনুপস্থিতিটা সেখানে কোনো ক্ষতিই নয়, কিন্তু মন্দের অনুপস্থিতিটা একটা বিরাট প্রাপ্তি, একটা বিরাট সুবিধা। বেশ গভীর যুক্তি, আর কিছুটা হলো প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে, সন্দেহ নেই। আর এটা তো ছিল দ্য লাস্ট জেনারেশন বইয়ের মাত্র প্রথম প্রশ্নটা নিয়ে আমাদের আলোচনা। হ্যাঁ, মাত্র প্রথমটা। আমরা তো বইয়ের সূচিপত্রে দেখেছি এরকম আরও অনেকগুলো খুব মৌলিক প্রশ্ন তোলা হয়েছে বইটাতে, যেগুলোর প্রত্যেকটাই হয়তো এরকম বিস্তারিত আলোচনার দাবি রাখে। সে তো বটেই। আশা করি আমরা ভবিষ্যতের আলোচনাগুলোতে সেই প্রশ্নগুলো নিয়েও আবার কথা বলতে পারবো। নিশ্চয়ই। আজকের এই বিস্তারিত আলোচনার পর আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। ধরুন, বইয়ের এই যুক্তিটা যে কাউকে অস্তিত্বে আনা মানেই তার জন্য চাহিদা, কষ্ট এবং ঝুঁকির একটা জগৎ তৈরি করে দেওয়া, এটা যদি আমরা সিরিয়াসলি নিই, তাহলে নতুন জীবন পৃথিবীতে আনার সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা নৈতিকভাবে কিভাবে ভাবব? ভাবনার বিষয়। একদিকে আছে চাহিদা আর কষ্টর বোঝা চাপানোর প্রায় নিশ্চয়তা, আর অন্যদিকে আছে জীবনের সম্ভাব্য আনন্দ আর সুখের শুধু সম্ভাবনাটুকু। এই দুটোর মধ্যেকার ভারসাম্যটা কিভাবে ঠিক করা যেতে পারে, বিশেষ করে যখন একজনের সিদ্ধান্তের ফল আরেকজনকে সারা জীবন ধরে বয়ে বেড়াতে হচ্ছে? এটা নিয়ে আপনারা ভাবুন। দেখা হবে পরের পর্বে।